আজকে এই বিজ্ঞান ভিত্তিক চ্যানেলের জন্য একটা দুর্দান্ত ভিডিও করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বিষয়টা কি? বিষয়টা হলো মাল্টিভার্স, মানে বহু মহাবিশ্ব। আপনারা এগুলো শুনছেন না? অনেকে তো আপনারা শুনছেন বিভিন্নভাবে যে মাল্টিভার্স, যেমন আমাদের এই যে মহাবিশ্ব, তার আগে ওই মাল্টিভার্স কী জিনিস সেটা তো বুঝতে হবে। মাল্টিভার্স হচ্ছে অনেক মহাবিশ্ব, তাই না? তো বিজ্ঞানীরা সাম্প্রতিককালে বলা শুরু করছে যে আমাদের এই মহাবিশ্বই যে একমাত্র মহাবিশ্ব, এইটা ঠিক নাও হতে পারে। এরকম হয়তো আরও অসংখ্য, খালি অসংখ্য কেন, অসীম সংখ্যক মহাবিশ্ব থাকতে পারে। বিজ্ঞানীরা এই সমস্ত কথাবার্তা বলছে, যদিও এখনও পরীক্ষা নিরীক্ষা করে তারা কিন্তু কোনোভাবেই এটার পক্ষে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। এইটা জাস্ট এখন হাইপোথেটিক্যাল অবস্থা আছে, অর্থাৎ বিজ্ঞানীরা এগুলো জাস্ট চিন্তাভাবনা করে থিওরিটিক্যালি তারা বলতে চাচ্ছে যে ইটস এ কোয়াইট পসিবল সো মেনি universes alongside with our own universe may be existent, right? তো এখানে এই যে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সম্ভাব্য যে মাল্টিভার্সের একটা কল্পচিত্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মহাবিশ্বের এখানে অস্তিত্ব আছে, তাই না? জাস্ট কম্পিউটার সিমুলেশন, অর্থাৎ আমাদের বোঝার সুবিধার্থে এই সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা আসলে কি, আসলে কি সম্ভব কিনা। পুরো বিষয়টা ভালো করে বুঝতে গেলে আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে আমাদের এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছিল। যদি সেটা আমরা ভালো করে বুঝতে পারি তাহলে মাল্টিভার্স অর্থাৎ বহু মহাবিশ্বের অস্তিত্ব থাকা সম্ভব কি সম্ভব না এ বিষয়ে আমরা একটা যুক্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারি। সুতরাং সর্বপ্রথমে আমাদের মহাবিশ্ব কীভাবে তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আমরা জানব। সেটা জানতে গেলে সেই পুরনো কাসুন্দি যেটা আমরা বহু বছর ধরে অলরেডি আমরা জেনে আসছি, সেটা কি? সেই বিগ ব্যাং তত্ত্ব, তাই না? মানে বড় ব্যাং আর কি। আপনারা তো জানেন যে মনে হয় বিশাল কোনো ব্যাং, ঘটনা কি ঘটছিল কে জানায়, বাট বিজ্ঞানীরা ওটাই বলে আর কি, যে বিগ ব্যাং অর্থাৎ একটা শূন্য বিন্দু বিস্ফোরিত হয়ে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, যেটা আমরা সবাই কিন্তু জানি। তো এটারই একটা হালকা টাইপের একটা এই যে সিমুলেশন আপনারা নিজেরাও দেখতে পাইলেন, যে একেবারে শূন্য থেকে একটা বিন্দু হঠাৎ করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটলো। এই ভয়ঙ্কর বিস্ফোরণ মানে বিশাল বিস্ফোরণ, তো ওই জন্য ওটাকে ইংরেজিতে বলা হয় বিগ ব্যাং। আবার মনে করেন না যে আমাদের ওই যে বাড়ি আশেপাশে ওই বৈশাখ মাসে যখন বৃষ্টি হয়, তো ওই বর্ষার মধ্যে যে বড় বড় ব্যাং, কোলা ব্যাং বের হয় না, ওই ব্যাং না। তো এটাই এই বিগ ব্যাং তত্ত্বটা আপনারা যদি বুঝেন তাহলে আপনারা নিজেরাও অনুমান করতে পারবেন যে অতএব অনেকগুলো মহাবিশ্ব তৈরি হওয়া খুবই একটা সহজ একটা জিনিস, এবং এটাই স্বাভাবিক। বরং যদি শুধুই মাত্র আমাদের মহাবিশ্ব তৈরি হয়ে থাকে এটাই অস্বাভাবিক। কেন? কারণ অসীম শূন্যতার মধ্যে একটা বিন্দু, শূন্য বিন্দু, সেটা যদি বিস্ফোরিত হয়ে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়ে থাকতে পারে, তাহলে আরও অসংখ্য, এমনকি কি বলা যায়, অসীম সংখ্যক বিন্দু কেন বিস্ফোরিত হয়ে অসীম সংখ্যক অথবা অসংখ্য মহাবিশ্ব কেন তৈরি হতে পারবে না? খুব নর্মাল একটা যুক্তি না? ঠিক এই কারণেই আপনারা বিজ্ঞানের কোনো ওই সমীকরণ অথবা বড় বড় বিজ্ঞানের নানা রকম গাণিতিক এটা ওটা সেটা এত কিছু বোঝার দরকার নেই। এমনকি কোয়ান্টাম তত্ত্বমত্ত্ব এগুলো বোঝার দরকার নেই, অথবা থিওরি অফ আনসার্টেনিটি এগুলো কিছুই বোঝার দরকার নেই, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এগুলো কিছু বোঝার দরকার নেই। একেবারে সহজ হিসাব, একটা শূন্য বিন্দু বিস্ফোরিত হয়ে যদি একটা মহাবিশ্ব তৈরি হয়, যেটা নাকি আমাদের এই মহাবিশ্ব, তাহলে আরও অসংখ্য অসীম সংখ্যক বিন্দু বিস্ফোরিত হয়ে কেন অসংখ্য অথবা অসীম সংখ্যক মহাবিশ্ব সৃষ্টি হতে পারবে না? অর্থাৎ অসীম সংখ্যক মহাবিশ্ব তৈরি হওয়া খুবই সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই মহাবিশ্বের বাইরে যে আরও অসংখ্য মহাবিশ্ব আছে, এইটা কি আমরা পর্যবেক্ষণ করতে পারি বা পর্যবেক্ষণ করা সম্ভব? এখানেই সমস্যা। জি না, এটা কিন্তু সম্ভব না। কারণ আমাদের পর্যবেক্ষণ কখনোই আমাদের মহাবিশ্বের বাইরে যেতে পারে না। বিষয়টা খুব সহজে বোঝা যায়। ধরুন এখানে যে এক বান্স, অর্থাৎ বান্স অফ বেলুনস, তাই না, ফুলানো। তো এখানে এই কতগুলো বেলুন একসঙ্গে ফুলানো পাশাপাশি,
খেয়াল করে দেখুন যে এই বেলুনের ভিতরে মনে করেন যে কিছু পিঁপড়ে আছে, যে কোনোভাবে পিঁপড়ে বা মাছি ইত্যাদি এগুলো ঢুকায় দিয়ে বেলুনগুলো ফুলানো হলো। এখন ওই পিঁপড়ে বা মাছির পক্ষে কি কখনোই ওই বেলুনের বাইরে আরও কতগুলো বেলুন আছে এটা কি দেখা সম্ভব? জি না, সম্ভব না। তারা কখনোই বাইরে বেলুন আছে কিনা এটা কিন্তু কখনোই দেখতে পারবে না। আমরাও কিন্তু ঠিক ওই একই সমস্যার মধ্যে আছি। অর্থাৎ অনেকগুলো যদি মহাবিশ্ব থাকে, প্রত্যেকটা মহাবিশ্বই এক একটা বেলুনের মতো। বেলুনের ভিতরে থেকে এই এই যে মাছি অথবা পিঁপড়া যারাই বা আছে, তারা যেমন ওই বেলুনের বাইরের জগৎকে দেখতে পারে না, আমরা তেমন আমাদের মহাবিশ্বের মধ্যে থেকে মহাবিশ্বের বাইরে অন্য কোনো জগৎ আছে কিনা, মহাবিশ্ব আছে কিনা সেটা আমরা দেখতে পারবো না। কারণ আমাদের পর্যবেক্ষণ আমাদের মহাবিশ্বের যে বাউন্ডারি, সেখানে গিয়ে স্পেস টাইম কার্ভেচারের কারণে সেটা বাউন্স হয়ে ফিরে আসবে। এখন অনেকগুলো মহাবিশ্ব ধরা যাক আছে, অর্থাৎ মাল্টিভার্স আছে। এখন হচ্ছে প্রশ্ন যে ঠিক আছে, ভালো কথা, আমাদের মহাবিশ্বের বাইরে অন্য যে মহাবিশ্বগুলো আছে সেইগুলো কি হুবহু আমাদের মহাবিশ্বের মতো কিনা? অর্থাৎ অন্য কথায় হুবহু যদি আমাদের মহাবিশ্বের মতো অন্য কোনো মহাবিশ্ব থাকে, তাহলে সেখানে কি হুবহু আমাদের মতো এরকম সূর্য, তারপরে পৃথিবীর উপরে এই যে আমরা মানুষ, এবং আমরা এখন এই যে নানা রকম ঝামেলা পাকাই, মারামারি কাটাকাটি করে ধর্ম নিয়ে, তাই না, কল্লা ফেলে দেই। বা এখন মনে করেন যে আমি এই পৃথিবী নামক গ্রহের উপরে বসে এই কানাডাতে আমি এখন ভিডিও বানাচ্ছি, তাই তো? অর্থাৎ আমি ভিডিও বানাচ্ছি, তাহলে এমন মহাবিশ্ব অন্য জায়গায় আছে কিনা যেখানে এরকম একটা সূর্য নামক নক্ষত্র আছে, যার চারপাশে এতগুলো গ্রহ আছে, সেখানে পৃথিবী আছে, এবং সেখানে ওই কানাডায় বসে হুবহু আমারই অনুরূপ, অর্থাৎ আমারই প্রতিরূপ সেখানে কি ভিডিও বানাচ্ছি কিনা, এ বিষয়ে আপনারা অনেক সময় অনেক কথাবার্তা শোনেন, তাই না? কিন্তু আমার ধারণা এটা সঠিক না। অনেক সময় আমি জানি না, মাঝে মাঝে মুখরোচক এই সমস্ত বলে যে হুবহু আমার প্রতিরূপ বা হুবহু এই পৃথিবীর প্রতিরূপ অন্য জায়গায় একটা হুবহু পৃথিবী আছে বা এরকম আরও আছে, অর্থাৎ হুবহু আমাদের অস্তিত্ব অন্যান্য জায়গায় প্যারালাল অবস্থান করে ইত্যাদি ইত্যাদি। আমার কাছে বিষয়টা যৌক্তিক মনে হয় না। কেন যৌক্তিক মনে হয় না? তার কারণ হচ্ছে যেহেতু এই বিষয় সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে, অর্থাৎ সেই কারণে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। এমন না যে এটা কোনো বৈজ্ঞানিক কোনো নিবন্ধ আমি ছাপিয়েছি, না, আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত দেবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা বুঝতে গেলে আমাদেরকে আবারও কিন্তু সেই বিগ ব্যাংয়ের ওই জায়গায় ফিরে যেতে হবে। তো ঠিক আছে, আমরা ফিরে গেলাম, আমরা বিস্ফোরণের অপেক্ষাতে থাকি। এই যে এখনই বিস্ফোরণ হয়ে যাবে, এই যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটলো, তাই না? এই যে বিস্ফোরণ ঘটে এই যে কঠিন যে একেবারে কণা তৈরি হলো, আপনারা এখানে দেখতেও পাচ্ছেন যে এই যে কণা তৈরি হলো, তাই না? অর্থাৎ প্রাথমিক আদি যে কণিকা তৈরি হলো সেগুলো তো কোয়ার্ক, আমরা তো জানি, এবং এই কোয়ার্কই পরবর্তীতে এই যে এই প্রোটন এবং নিউট্রনে পরিণত হয়, তাই না? এবং একই সাথে ওই যে ইলেকট্রন তৈরি হয়। এখন সমস্যা কিন্তু ওখানে, মনে করেন যে স্বতঃস্ফূর্তভাবে এই যে বিগ ব্যাং যেটা হলো, তাই না, এবং এরপরে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কণিকাগুলোও তৈরি হলো। এখন খেয়াল করতে হবে যে এখানে এই যে কণিকাগুলোর ভর, যেমন এই যে প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু একই, এবং 1850টা বা 36টা না কত জানি, হ্যাঁ 1836টা ইলেকট্রনের ভরের সমান হলে একটা প্রোটন বা নিউট্রনের ভর, অর্থাৎ 1836টা ইলেকট্রনের টোটাল ভর যা একটা প্রোটন এবং একটা ওই নিউট্রনের ভর তাই। খেয়াল করে দেখেন এখানে কতগুলো অনুপাত আছে, এবং নট অনলি দ্যাট, এই যে 3টা কোয়ার্ক মিলে একটা করে এই যে প্রোটন তৈরি হয়, আর 3টা কোয়ার্ক মিলে একটা করে নিউট্রন তৈরি হয়। এখন এদের যে ভরের রেশিও এবং এদের ভরের সাথে যে ইলেকট্রনের ভরের রেশিও একেবারে এটা যে নির্ধারণ করে দেওয়া হয়েছিল ওই যে সৃষ্টির প্রারম্ভে, বিষয়টা হলে তা না। এটা হলো যুগপতভাবে, মানে সাইমালটেনিয়াসলি ঘটনা ঘটে গেছিলো, র্যান্ডম। এই ঘটনাগুলো কিন্তু র্যান্ডম। এখন আমাদের এই মহাবিশ্বে এই যে প্রোটন এবং নিউট্রনের যে ভরের অনুপাত যেমন সমান, আবার এর সাথে যে ইলেকট্রনের ভরের এই যে তফাৎ, অর্থাৎ ওই 1836টা ইলেকট্রন সমান যে একটা প্রোটন বা নিউট্রনের ভর, তাই না, এই যে অনুপাতের কারণে মনে করেন যে পরবর্তীতে ওই যে হাইড্রোজেন অথবা হিলিয়াম ইত্যাদি ইত্যাদি গ্যাস যে তৈরি হলো, এবং তারপরে
যাবতীয় যে পদার্থ তৈরি হলো। খেয়াল করতে হবে যে এই প্রোটন এবং নিউট্রনের এই যে ভরের অনুপাত এবং এর সাথে ইলেকট্রনের ভরের অনুপাত এবং এদের মধ্যে যে চার্জের অনুপাত, যেমন ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, প্রোটন হলো পজিটিভ চার্জ, এবং এই যে চার্জের যে অনুপাত ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই মহাবিশ্বে আমরা যেগুলো মেপে টেপে দেখি হুবহু এইরকম হওয়াতেই কিন্তু এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এখন অন্য মহাবিশ্বের ক্ষেত্রে যখন বিগ ব্যাং হওয়া হবে, অন্য হয়তো বিন্দু, সেখানে যে হুবহু এই একই অনুপাত বজায় আছে, বিষয়টা তো নাও হতে পারে। বিষয়টা কিন্তু নাও হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে প্রোটন বা এই যে আমাদের এই মহাবিশ্বে প্রোটন বা নিউট্রনের যে ভর, তার থেকে হয়তো কিছু বেশি ভর হয়ে গেল অন্য মহাবিশ্বে। এটা কিন্তু র্যান্ডম, এটা কিন্তু পূর্ব নির্ধারিত না, বুঝতে হবে। তো অন্য মহাবিশ্ব সৃষ্টির সময় যদি প্রোটন এবং নিউট্রনের ভর যদি একটু বেশি হয়, বা তারা যদি একই সমান ভরযুক্ত না হয়, কিছু কম বা বেশি হয়, এবং এর সাথে যদি ইলেকট্রনের ভরের যদি 1836 না হয়, যদি শুধুমাত্র 800 হয়, তখন কিন্তু এই আমাদের মহাবিশ্বে যে ধরনের মৌলিক পদার্থ বা পরমাণু অথবা অণু বা পরবর্তীতে মৌলিক পদার্থ তৈরি হয়েছে, হুবহু সেই ধরনের পদার্থ অন্য মহাবিশ্বে তৈরি হবে না। এখন সেটাও বোঝার জন্য আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে দিই। ধরেন আমাদের এই মহাবিশ্বে প্রোটন এবং নিউট্রনের যে ভর আছে, রাইট, এর থেকে মনে করেন বেশি ভর সম্পন্ন নিউট্রন এবং প্রোটন অন্য মহাবিশ্বে বিগ ব্যাংয়ের সময় তৈরি হলো, তখন ওই মহাবিশ্বে কিন্তু আমাদের মহাবিশ্বের মতো পরমাণু তো তৈরি হবেই না, উল্টে সেখানে আবার বিগ ক্রাঞ্চ হয়ে ওই যে ভরের কারণে ওইটা কিন্তু বেশি দিন ওই মহাবিশ্ব লাস্টিংও করবে না। ওটা বিগ ক্রাঞ্চ অর্থাৎ মহাসংকোচন হয়ে ওইটা কিন্তু আবার শূন্যে মিলিয়ে যাবে, যেমনটা ওই যে ব্ল্যাক হোলের মতো। ক্লিয়ার? আবার মনে করেন যে আমাদের মহাবিশ্বে প্রোটন এবং নিউট্রনের যে ভর এবং এর সাথে ইলেকট্রনের যে অনুপাতটা, অন্য কোনো একটা বিগ ব্যাং অর্থাৎ অন্য কোনো মহাবিশ্বের যে বিগ ব্যাং হলো, সেখানে মনে করেন যে তাদের ওখানে যে নিউট্রন এবং প্রোটন তৈরি হলো, সেটা মনে করেন যে আমাদের মহাবিশ্বের প্রোটন এবং নিউট্রনের থেকে ভর একটু কম হলো। ক্লিয়ার? কম যদি হয় তাহলে সেখানে কিন্তু ওই আমাদের মহাবিশ্বের মতো ওই অনুগঠিত ওই পরমাণু গঠিত হবে না, নিউক্লিয়াস গঠিত হবে না। সেটা কিন্তু ওই ইলেকট্রন, প্রোটন বা কোয়ার্কের একটা স্যুপ আকারে থাকবে, এবং তারা আসলে ওই পরমাণু গঠনের পর্যায়ে যেতেই পারবে না। এবং ওই স্যুপ আকারেই থেকে হয় তারা আবার বিক্রান্সে আবার হয়তো শূন্যে মিলিয়ে যাবে, অথবা চিরকাল খালি প্রসারিত হতেই থাকবে, বাট কোনো পরমাণু গঠিত হবে না। পরমাণু গঠিত না হলে কোনো হাইড্রোজেনও গঠিত হবে না, হাইড্রোজেন গঠিত না হলে কোনো নক্ষত্র, তারকা এগুলোও গঠিত হবে না। বোঝা গেছে? অর্থাৎ আমাদের এই মহাবিশ্বের এই যে শূন্যবিন্দু বিস্ফোরিত হয়ে যেটা তৈরি হলো, এখানে তো কেউ তো আর ওখানে তো কোনো বিধি, এই যে প্রোটন এবং নিউট্রনের ভর হুবহু এটাই হতে হবে, ইলেকট্রনের ভর হুবহু এটাই হতে হবে, এবং প্রোটনের যে পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ এটাই হুবহু এটাই হতে হবে, এটা তো কোনো কেউ নির্ধারণ করে দেয় নাই, এটা তো নির্ধারিত না, তাই না? এটা তো মানে স্বতঃস্ফূর্তভাবে অ্যাক্সিডেন্টলি এরকম ঘটছে। এখন অন্য মহাবিশ্বের বিগ ব্যাং যদি ঘটে, যেটা নাকি অন্য বিগ ব্যাং থেকে যে মহাবিশ্ব তৈরি হবে, হুবহু আমাদের মহাবিশ্বের মতো একেবারে হুবহু সেরকম হবে, এরকম সম্ভাবনা তো শূন্য। আর যদি সম্ভাবনা কিছু থেকেও থাকে, তাহলে অসীম সংখ্যকের মধ্যে হয়তো 2-1 বার। তাহলে হুবহু আমাদের মহাবিশ্বের মতো একটা অন্য মহাবিশ্ব তৈরি হবে, এই সম্ভাবনা আমার হিসাব মতে শূন্য। অতএব আমাদের মহাবিশ্বের মতো অন্য মহাবিশ্ব হুবহু তৈরি হয়ে সেখানে আমি যেমন এখন কানাডায় বসে যে ভিডিও বানাচ্ছি, একই টাইমে ওই আমারই প্রতিরূপ ওখানে ভিডিও বানাচ্ছি, এটা কমপ্লিটলি অসম্ভব একটা ব্যাপার। আমার কাছে এটাই মনে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাল্টিভার্সের বিষয়টা, অর্থাৎ আমাদের এই মহাবিশ্বের বাইরে যদি অন্য কোনো মহাবিশ্ব থাকে, হুবহু আমাদের মহাবিশ্বের মতোই যে মহাবিশ্ব আছে সেটা বলা যাবে না। ওইগুলো থাকলে একেবারে ঘটনাচক্রে যদি আমাদের এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের মতো হুবহু একই ভর এবং চার্জের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যদি তৈরি হয়, তাহলে আমাদের মহাবিশ্বের মতো মহাবিশ্ব হতে পারে, আদারওয়াইজ কিন্তু হবে না।
তারপর আবার কথা থাকে হুবহু আমাদের মতো মহাবিশ্ব ওই মানে এই কণিকার মতো কণিকা তৈরি হয়ে যদি সেখানেও ওই অনুপরমাণু হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি তৈরি হয়ে যদি মহাবিশ্ব তৈরি হয়, সেক্ষেত্রেও যে আমাদের মতো পৃথিবী ওখানে আছে সেটা বলা যাবে না। কেন বলা যাবে না জানেন? কারণ হচ্ছে মনে করেন যে আমাদের এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল আজকে থেকে কত 1380 কোটি বছর আগে, রাইট? সেই হুবহু ওখানেও যে মহাবিশ্বটা অন্য একটা যেটা তৈরি হলো সেটা মনে করেন যে আরও অনেক আগে তৈরি হয়েছিল, অথবা আরও পরে তৈরি হয়েছে, মনে করেন যে তার বয়স মনে করেন 500 কোটি বছর। তো তাই যদি হয় তাহলে সেখানে তো 500 কোটি বছর যদি হয় সেখানে তো সূর্যের এখনো সৃষ্টিই হয়নি, তাই না? কারণ আমরা তো জানি যে এই মহাবিশ্বে প্রায় 900 কোটি বছর পার হওয়ার পরে এই আমাদের সূর্য নামক এই নক্ষত্রটা তৈরি হয়েছে। অর্থাৎ এই সূর্য নামক নক্ষত্রের বয়স কত? 450 কোটি বছর না? তো এখন অন্য কোনো মহাবিশ্ব যদি হুবহু আমাদের মতো তৈরি হয়েও থাকে, একই ধরনের কণিকা যদি হয়েও থাকে এবং একই রকম পদার্থ কণিকা যদি হয়েও থাকে, তো আজকে থেকে মনে করেন যে সে 500 কোটি বছর আগে হয়েছে, তাহলে সেখানে তো সূর্যের কোনো অস্তিত্ব এখনো আসেই নেই, তাই না? মোদ্দা কথা হচ্ছে যে মাল্টিভার্স থাকার মানেই হচ্ছে এই না যে আমাদের মহাবিশ্বের হুবহু প্রতিরূপ অন্য কোনো মহাবিশ্ব হতে পারে। তার কারণ হচ্ছে এখানে তো ওই কণিকার ভরগুলো, অনুপাতগুলো, চার্জের অনুপাত, ভরের অনুপাত একেবারে হুবহু কাকতালীয়ভাবে একই হবে এটা তো নাও হতে পারে। কাকতালীয়ভাবে হয়ে গেলে ইটসকে হয়তো আমাদের মহাবিশ্বের একেবারে হুবহু প্রতিরূপ একটা তৈরি হলে হতেও পারে, বাট সে সম্ভাবনা তো একেবারে শূন্য। একেবারে সহজ সরলভাবে একেবারে কোনো রকম ইকুয়েশন ছাড়া, ওই কোয়ান্টাম মেকানিক্সের কোনো বিষয়ে জানা ছাড়া এই বহু মহাবিশ্ব সৃষ্টির বিষয়টা নিয়ে ধারণা করাটা, এই যে আমি যেভাবে বললাম খুবই এরকম। একটা শূন্যবিন্দু বিস্ফোরিত হয়ে যদি আমাদের মহাবিশ্ব তৈরি হয়, তাহলে আরও এরকম অসংখ্য বা অসীম সংখ্যক বিন্দু বিস্ফোরিত হয়ে আরও অসীম সংখ্যক মহাবিশ্ব কেন সৃষ্টি হবে না? তবে সেই ক্ষেত্রে আবারও আমি বলছি, অন্য মহাবিশ্ব যে হুবহু আমাদের মতো এটা আমার কাছে একেবারে অসম্ভব বলে মনে হয়। এবং সেই মহাবিশ্বগুলো ওই যে হয়তো তৈরি হওয়ার কিছুকাল পরে, সৃষ্টি হওয়ার কিছু পরে আবার চুপসে আবার শূন্য মিলিয়ে গেছে, আবার কোনোটার মধ্যে হয়তো পরমাণু গঠিতই হয় নাই, চিরকাল মনে করেন সুপ আকারে খালি ওই মনে করেন যে ওই সম্প্রসারিত হতেই আছে, যেমন আমাদের মহাবিশ্ব এখন সম্প্রসারিত হচ্ছে, তাই না? বিজ্ঞানীরা মনে করে যে কোনো এককালে হয়তো এটা আবার এই প্রসারণ বন্ধ হয়ে যাবে। এখনও অবশ্য ক্লিয়ার কাট বলতে পারে না যে বন্ধ হবে কি না, নাও হতে পারে, উই ডোন্ট নো, মেবি আরও আমাদের অপেক্ষা করতে হবে। তো আশা করি আপনারা এই মাল্টিভার্স সম্পর্কে আপনাদের ধারণাটা একটু হালকা হলো, একটু পরিষ্কার হলো নাকি? ধন্যবাদ।